আকি আদালতে অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সমালোচনা সহ্য করতেই পারেন না। সরি স্যার, কিছুদিন আগেই আমরা দেখেছি যে পার্লামেন্টে অর্থমন্ত্রী সামান্য একটা সেন্টেন্স আপনার সম্পর্কে বলেছিলেন আর আপনি চিড়বিড়িয়ে উঠেছিলেন। উনি শুধু এটা বলেছিলেন যে অ্যাক্টিভ ইন্টারেস্ট নিয়েছিলেন আপনি ডিসইনভেস্টমেন্টে, আর আপনি রেগে গিয়েছিলেন। না, আমি তো তেমন রেগে যাইনি, কিন্তু উনি খুব চতুর উকিল। উনি তো এমন শব্দের ব্যবহার করেছিলেন যেন মনে হয় কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে ওনার ইমপ্লিকেশন এটা ছিল। আর দ্বিতীয়ত, ওনার কোনো ইমপ্লিকেশন থাকুক বা না থাকুক, মিডিয়া তো এটাই প্রজেক্ট করেছিল যে স্যার খুব বড় অভিযোগ আনা হয়েছে। তো যা কিছু অভিযোগ আছে আপনি বলুন, আমি সব ফ্যাক্ট বলে দেবো, ব্যাস এই তো আর কি। আমি আপনাকে বলছি অভিযোগটা কি। উনি এটা বলেছেন যে সেন্ট্রুর হোটেল আছে জুহুতে, মুম্বাইতে, যখন সেটা ডিসইনভেস্টমেন্ট হয় তাতে আপনি প্রয়োজনের থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছিলেন, অ্যাক্টিভ ইন্টারেস্ট। তবে কি ইনঅ্যাক্টিভ ইন্টারেস্ট নেওয়া উচিত ছিল? যদি কেউ আপনি 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 আমাকে এমপ্লয়, আমি আপনার এমপ্লয়ি, আপনি আমাকে বলবেন ভাই এই স্টোরিটা গিয়ে অমুক অঞ্চলে করো, আজ সেটা ইন্ডিয়া টিভিতে দেখানো হবে, তো আমি ওখানে গিয়ে কি বোবা হয়ে থাকবো বলুন? আমি আমি অ্যাক্টিভলি সেই কাজটা করব। আজ চিদম্বরম সাহেব নিজের পোর্টফোলিওতে অ্যাক্টিভ ইন্টারেস্ট নিচ্ছেন না, আর এই কেসটায় তো উনি খুবই অ্যাক্টিভ ইন্টারেস্ট নিচ্ছেন, কারণ আমার নলেজে এসেছে উনি একজন রিটায়ার্ড অফিসারকে পার্সোনালি সিলেক্ট করেছেন। আরে ভাই, কিছু তো খুঁজে আনো। এটা কি ইনঅ্যাক্টিভ ইন্টারেস্ট তাহলে? হ্যাঁ, উনি কি খুঁজে এনেছেন সেই তথ্য আপনাকে দিচ্ছি। হ্যাঁ। উনি পার্লামেন্টে বলেছেন যে যখন এই হোটেল ডিসইনভেস্টমেন্ট হয়, যখন এটার সেলের সিদ্ধান্ত হয়, সেই সময় অজিত কেরকার এয়ার ইন্ডিয়ার বোর্ডে ছিলেন, আর সেই কমিটিতে ছিলেন যেটা সিদ্ধান্ত নেয় যে এই হোটেলটাকে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হোক। স্যার, আপনারা জানেন যে এই হোটেল আছে, হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার, এই ডিসিশনটা যখন নেওয়া হয় যে এটাকে ডিসইনভেস্ট করা হোক, তখন এটা রেফার করা হয়েছিল ডিসইনভেস্টমেন্ট কমিশনকে। আপনার মনে আছে সেই সময় কে প্রাইম মিনিস্টার ছিলেন? দেবে গৌড়াজি। আর সেই সময় কোনো ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি ছিল না, ফাইন্যান্স মিনিস্ট্রি ডিসইনভেস্টমেন্ট দেখাশোনা করত। আর সেই সময় ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? এই পি চিদম্বরম। তো সেই সময় ওনার মনে পড়েনি যে কে ছিলেন ডাইরেক্টর আর কার বানানো এই ডাইরেক্টর? ইন এনি কেস, আপনি ডিসিশন নেন, উনি ডাইরেক্টর থাকবেন না। বিডার কে হতে পারে তার কোয়ালিফিকেশন আর ডিসকোয়ালিফিকেশন ছিল। যদি আপনি সেসব ছেড়ে দিয়ে কাউকে এমনি ডিসকোয়ালিফিকেশন করে দেন ওই কোয়ালিফিকেশন, তাহলে লোকে বলবে দেখো, হি ইজ ট্রাইং টু এক্সক্লুড এ পটেনশিয়াল বিডার সো অ্যাজ টু ফেভার সাম আদার বিডার। তো সেখানে একটা নিয়ম করা ছিল বাই দ্য ক্যাবিনেট যে এই গ্রাউন্ডে কেউ কোয়ালিফাই হতে পারে, কেউ ডিসকোয়ালিফাইও হতে পারে। তো এসব কখনো উনি কনসিডার উনি আরো করেননি। একটা স্পেসিফিক আরো জিনিস, একটা গোপন কথা আমি আপনাকে বলতে চাই, এই ডিসইনভেস্টমেন্টের এই যে প্রক্রিয়া, এই হোটেলে ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি করছে না, সে কথাটাও ইনি লুকিয়েছেন। এই হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার সাবসিডিয়ারি ছিল, সেজন্য এয়ার ইন্ডিয়ার এই সব কিছু করার ছিল। আমাদের তো অ্যাট দ্য এন্ড বলা হয়েছিল সেপ্টেম্বর 2001-এ, এটা শুরু হয়েছিল 96-এ। সেপ্টেম্বর 2001-এ যে আপনারা বিডার ডাকুন, আর তারপরেও এসব দেখুন নিয়ে স্পেসিফিক চার্জ যেটা সিপিএম এর এমপিরা পার্লামেন্টে এনেছিল, যা নিয়ে চিদম্বরম সাহেব জবাব দিয়েছিলেন। উনি বলেছেন যে বিট করার পরে এই কোম্পানি, অজিত কেরকারের কোম্পানি, টাকা দিতে পারছিল না, ঠিক আছে। আর অরুণ শৌরি নিজের মন্ত্রণালয়ে ব্যাংকারদের ডেকে এনে এবং ওনার জন্য টাকার অ্যারেঞ্জমেন্ট করেন যে সরকার পয়সা দেবে আর সরকার থেকে এই হোটেল কিনে নেওয়া হবে। স্যার, এই মিথ্যারও একটা সীমা থাকে। আমি আপনাকে বলছি কিভাবে হয়েছে। এটা ঠিক যে ওনার যে বিডিং ছিল সেটা রিজার্ভ প্রাইস আমরা সিক্রেট রেখেছিলাম, যেটা ক্যাবিনেটে জানা ছিল, তার চেয়েও 53% বেশি ছিল। তো গভর্নমেন্টের ক্যালকুলেশনে এটাই খুব ভালো একটা বিড। এখন এই লোকটা বলে আমাদের একটা পেনাল্টি থাকে, উনি বলেন যে ডিসেম্বর 31 নয়, আমার আরো 10 দিন চাই ওই টাকা দেওয়ার জন্যে। ঠিক আছে, আপনি দিন, কারণ আমরা হারাতে চাইনি 153 কোটি। আপনি দিন, কিন্তু ওই যে গ্যারান্টি আছে যদি আপনি না দেন সেটা 5 কোটি থেকে আমরা 15 কোটি করে দেব। উনি বলেন ঠিক আছে। ফের উনি বলেন 36 কোটির আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু এই সময়, আর এই দেখুন ব্যাংকের গ্যারান্টি, ব্যাংক দিয়ে দেবে টাকা। তো আমি বলি
কিন্তু আমি আপনার কথার উপর নির্ভর করতে পারি না। তো উনি বলেন যে ব্যাংকার নিজে সে আপনাকে বলে দেবে যদি আমার মুখের কথায় ভরসা না করতে পারেন। তো ব্যাংকার এইভাবে এসেছিল। ওরা বলেছিল, স্যার আমি বলি যে আমি ওনার মুখের কথায় নির্ভর করতে পারছি না। তো এখন আপনি বলুন, আপনি এর উপরে লোন দেবেন? ইন ইওর অ্যাসেসমেন্ট এটা কমার্শিয়ালি ভালো প্রপোজিশন? উনি এক কথায় বলেন হ্যাঁ। তখন আমি বলি, আমি আপনার কথার উপরে নির্ভর করতে পারবো না, আপনি রাইটিংয়ে দিন। উনি রাইটিংয়ে দেন। তারপরে আমি বলি যে না, এখন আমি আপনার রাইটিংও বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না ৪ দিনের মধ্যে আপনার হেড অফিস আপনার বলাটাকে কনফার্ম না করবে। ওরা কনফার্ম করে, ওই সব টাকা গভর্নমেন্ট পেয়ে যায়। সেই মানুষ যে বোধহয় পিছোতে চাইছিল এই বিটটা থেকে, কারণ ও জেনে গিয়েছিল যে খুব বেশি বিট করে ফেলেছিল, 53 কোটি ওভার অ্যান্ড অ্যাভাব দ্য রিজার্ভ প্রাইস করে ফেলেছে। ওরা জমা দেয়, ওদের টাকা দিতে হয়েছিল, গভর্নমেন্ট টাকা পেয়ে যায়। যে ভ্যালুয়েশন ছিল সেটা 246 কোটি টাকা হতে পারত, কিন্তু বিডা প্রাইস মাত্র 101 কোটি টাকা রাখা হয়। এই 240-এর ফিগারটা কোথা থেকে এলো আমি কাল প্রেসকেও জিজ্ঞেস করি, তো বলে না না উনি যেতে যেতে বলেছিলেন। আরে কোনো বেসিস তো থাকা উচিত, অ্যাডভাইজারি অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, সেই ভ্যালুয়েশন এক্সারসাইজ ৬-৮ মাস ধরে চলে। আর আচ্ছা, এটা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, এটা কি গ্রস ফিগার যার থেকে এখনো লায়াবিলিটিস কারো জানা নেই? তবে কি ফিগার ওই 90s যখন এই হোটেল ২৭ কোটির প্রফিট করত, আর এত কমে গিয়েছিল যে এই অকুপেন্সি বম্বের মতো জায়গায় 43%ও ছিল না, আর সেই সময় এটা ১.৫ কোটি লস করেছিল। তখনও ভ্যালুয়েশন নাকি পুরনো ভ্যালুয়েশন কিচ্ছু জানা নেই, বলছে ২৪০ কোটি। সেই জন্য আমি বলেছি আপনারা এই রিপোর্ট, অ্যাডভাইজারের রিপোর্ট, জয়েন্ট সেক্রেটারি যে কমিটি ছিল তার রিপোর্ট, আর কমিটি ও সেক্রেটারি যেটা ক্যাবিনেট সেক্রেটারি প্রিসাইড করত তার ভ্যালুয়েশনের যে ডিসিশন ছিল সেই সব কিছু পাবলিক করে দিয়েছি। অরুণজি, যত অভিযোগ আছে এসব তো প্রথমবার উঠছে না। যদি দেখেন ২১শে জুলাই ২০০৪, সেই সময় সিপিএমের এই মেম্বাররাই পার্লামেন্টে ঘটনা উঠিয়েছিল। ফেব্রুয়ারিতে আবার এই মামলারই উল্লেখ করা হয়, আর চিদম্বরম সাহেব আবার তুলেছেন। তো কথায় আছে না, যদি কোথাও ধোঁয়া দেখা যায় কোথাও না কোথাও আগুন তো জ্বলবেই, স্ফুলিঙ্গ তো দেখা যাবে না স্যার, ১৯টা ডিবেট হয়েছিল পার্লামেন্টে, ডিফেন্স নিয়ে একটা হয়নি ওই ৫-৬ বছরে। ১৯টা ডিবেট ডিসইনভেস্টমেন্ট নিয়ে হয়েছিল, ১,০০০-এর থেকেও বেশি কোয়েশ্চেন অ্যান্সার করা হয়েছিল পার্লামেন্টে। কিন্তু একটা রুল ছিল, অপারেশনাল রুল, আর কিছু ইস্যু না পেলে ডিসইনভেস্টমেন্টের কিচ্ছু না পাওয়া গেলে ভ্যালুয়েশন নিয়ে। আর তারপরে যদি কেউ জবাব দেওয়া শুরু করে, আরে না 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 এত ডিটেলসে নয়, শর্ট করে। তো আমি তো চাই যে এটা নিয়ে খোলাখুলি ডিবেট করা হোক, আর ১০ ঘন্টা ডিবেট হোক। আর আপনার কথা হ্যাঁ, কিন্তু একদম ডিবেট সঠিক। তো তখন হবে যখন আপনার আপনারা কথা একদম পার্লামেন্টে সঠিক। যাবেন। আপনারা তো পার্লামেন্ট বয়কট করে বসে আছেন। না না স্যার, ওটা অন্য কথা। ব্যাপারটা হলো এই যে, কারণ আমি দেখেছি গত বছরে, এখন আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা পার্লামেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, আমার মতো ব্যক্তির জন্যে আর পার্লামেন্টে যাওয়ার একেবারেই কোনো রকম অর্থই হয় না, কারণ কেউ কোনো কথা শুনতেই চায় না। আগে যখন এরা অপোজিশনে ছিল তখন হ্যাকেল করত, আজ এরা ট্রেজারি বেঞ্চে বসেও অপোজিশনের কাউকেই কথা বলতে দেয় না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি রাজ্যসভার, যেখানে যশবন্ত সিনহাজির মতো, আপনি জানেন কত মাইল্ডলি উনি কথা বলেন। যশবন্ত সিনহা যখনই বলেন পুরোপুরি ফ্যাকচুয়ালি বলেন, ইট ইজ এ প্লেজার টু হিয়ার হিম। ওনাকে বলতেই দেয় না। আপনি প্রেস কনফারেন্স করবেন, আপনি টিভিতে অ্যাপিয়ার হবেন, আর পার্লামেন্টকে ব্যবহার করবেন না। না, যদি কেউ বলতেই না দেয়, তো যে মানুষেরা আমাদের ইলেক্ট করেছে, আমাদের দায়িত্ব যে তাদের কাছে সমস্ত ফ্যাক্ট পৌঁছক। আর সেই জন্যই আপনার কাছে এসেছি। আর সবাই চায় যে পার্লামেন্ট চলুক, যেমন সারা ফ্যাক্টস দেওয়া হয়েছে যে কেন চলছে না। যখনই এই এগ্রিমেন্ট শুরু হয়, অন্য কোথাও থেকে খবর এসে যায় যে না, এগ্রিমেন্ট হবে না। অম্বিকা সোনি আর আমার বন্ধু সঞ্জয় বারু ইত্যাদি এমন স্টেটমেন্ট দিয়ে দেয় যে যা কিছু স্থির হয়ে গিয়েছিল সেসবও ভেস্তে যায়। কিন্তু প্রথমবার এমন হচ্ছে যে বিরোধী দল অভিযোগ করে, তার বদলে সরকার অভিযোগ করছে। এখন প্রতিদিন আপনাদের কোনো না কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছে। এটাই প্রথমবার।
এটাই প্রথমবার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, হয়তো সারা পৃথিবীতে, যে একজন সিটিং মিনিস্টারের বিরুদ্ধে 420 কেস কোনো পলিটিক্যাল অপোনেন্ট লাগায়নি। এটা ওদের সরকারের সময়ের অভিযোগ। মনে হয় দেবগড়জির সরকারের সময় এই ফডার স্ক্যাম শুরু হয়েছিল। তখনকার অভিযোগ, এটা ইনভেস্টিগেশন তখন হয়েছিল, কোর্ট চার্জ ফ্রেম করেছিল। আর এইভাবেই যখন এক ফলস শ্যুট ধরা পড়ে যায় গুজরাতে, কারণ আমার গাড়ি ভাঙা হয়, বা সুপ্রিম কোর্টের এত স্ট্রং স্ট্রিকচার আসে ঝাড়খণ্ড সম্পর্কে, তো এসব করেছিল। বা এই সুপ্রিম কোর্টের এত স্ট্রং স্ট্রিকচার আসে যে ভাই এই কেস কিভাবে চেপে দেওয়া হয়েছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের একজন মিনিস্টারের বিরুদ্ধে। তো এই সব থেকে ডাইভার্ট করার জন্যে এটা একটা টেকনিক যে রোজ কারো না কারো বিরুদ্ধে এমন কোনো কিছু বলে দাও। চিদম্বরম সাহেব আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন, লালু যাদব জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ আনছেন, জর্জ ফার্নান্ডেজ নীতিশ কুমার লালুর বিরুদ্ধে নালিশ করছেন। অভিযোগ প্রতি অভিযোগের প্রতিযোগিতা চলছে। মানুষের পক্ষে এটা বোঝা খুব মুশকিল হচ্ছে যে কে ভুল আর কে সঠিক। এইসব ততদিন চলতে থাকবে যতদিন মিডিয়া ব্রডকাস্ট করতে থাকবে যে কোনো ধরনের এলিগেশন, আর কখনো কারো এলিগেশনকেই এক্সামিন করবে না। অরুণজি, ঝগড়া হচ্ছে ক্ষমতাসীন দলের আর বিরোধী পক্ষের, আর সব দায়িত্ব আপনি মিডিয়ার উপর চাপাচ্ছেন। না স্যার, না না না, আমার মতে আপনার এই কথাটা একদম ঠিক। দায় আমি আপনাদের উপর চাপাচ্ছি না, কিন্তু আপনাদের একটা অপরচুনিটি থাকে এই জিনিসটাকে ব্রেক করার। ধরুন এই ডিসইনভেস্টমেন্ট, সিবিআই এনকোয়ারির কিসের অপেক্ষায় করছেন? আপনার এনকোয়ারি শুরু করুন আর সবাইকে জানান যে সত্যটা কি। আমি বলছি বলে নয়, চিদম্বরম সাহেব বলছে বলে নয়, আপনাদের দায়িত্ব আছে, আপনাদের অপরচুনিটি আছে। আমাদের সবার দায়িত্ব এটা যে আমরা এর গভীরে যাই, তাহলে এসব জিনিস শেষ হবে, না হলে এমনভাবে চলতে থাকবে। আর এর একটাই ভবিষ্যৎ, যে কোনো অনেস্ট অফিসার ডিসিশনস নেবে না। আমি আপনাকে ইন্ডিয়া টিভির পক্ষ থেকে এই কথা দিতে পারি যে আমরা প্রতিটা এমন অভিযোগের গভীরে যাব না, আপনার ভরসায় থাকবো না সরকারের ভরসায় থাকবো। ওয়ান্ডারফুল। আর আমি তাতে আপনাদের সহায়তা করব, ইন দ্য সেন্স আপনি কখনো যে কোনো এমন ফ্যাক্ট যদি থাকে, যেমন কিনা ইন্ডিয়ান এক্সপ্রেস আজকাল ইনভেস্টিগেট করে, আপনিও তাতে বিখ্যাত, তেমন যে কোনো ফ্যাক্টকে এক্সকাভেট করার জন্য যদি অ্যাসিস্ট্যান্স আমি দিতে পারি, আমি কথা দিচ্ছি আপনাকে দেব সেটা।